চোর 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 পড়লো রে। দেখছো হরিদা, এখানে তো আগে থেকেই সবার জল গোলা। আরে বোকা, চিৎকারটা কোন দিক থেকে এলো দেখ। হায় 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 হায়, সর্বনাশ হয়ে গেল গো, আবার সর্বনাশ হয়ে গেল। 57 বছর বয়সে এসে এখন চোর পুলিশ খেলবা? বাজারে থলিটা দাওয়ায় পড়ে পড়ে কি এখন নিজেই হেঁটে বাজারে যাবে? চোরের বুক কেঁপে গেল। সে চায়ের ভার ফেলে পালাতে গিয়েই সাব্বাস হরিদা, সাব্বাস। নমস্কার। গল্পকথা ও কাহিনীর আজকের নিবেদন তুহিন রায়ের লেখা গোয়েন্দা হরিচরণ। গোয়েন্দা কথাটা শুনলেই আপনাদের নিশ্চয়ই মনে হয় গম্ভীর দার্শনিক ও স্বাস্থ্যবান একজন নিপাট ভদ্রলোক, কিন্তু গোয়েন্দা হরিচরণ ওরফে হরিদা আদতে সেরকম কিছুই নয়, নিতান্তই আমার আপনার মতো সাধারণ একজন। এই হরিদার কেরামতি আপনারা আজ শুনবেন। শুধু এইটুকু অনুরোধ, আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও হাইপ করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন। শুরু হচ্ছে আজকের গল্প। আর ছোলার ডালটায় একটু বেশি হিং চড়া হয়েছে রে নান্টু। মুখে দিতেই কেমন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। নান্টু তখন ডান হাতে একটা গরম কচুরি মাঝখান থেকে ফালা ফালা করে ছিঁড়ছিল। ভেতর থেকে ধোঁয়া বেরোতেই সে সেদিকে ফু দিয়ে বলল, হরিদা, তোমার এই এক রোগ সত্যি। পুঁটিরামের ডাল নিয়ে গত 4 বছর ধরে তুমি এই একই কথা বলে আসছো, অথচ রবিবারের সকাল হলেই তোমার পা দুটো হেদর মোড় থেকে সোজা টেনে এনে এই গদিতে নামাতেই হবে। ভালো না লাগলে খাচ্ছে কেন তবে? হরিচরণ বসাক ফতুয়ার পকেট থেকে একটা খয়েরি রঙের নস্যির কৌটো বার করে নাকের ডোগায় বুড়ো আঙুল দিয়ে সামান্য নস্যি চিপে দিতেই একটা বিকট শব্দে হাসি হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশে টেবিলে বসা এক চশমাধারী ভদ্রলোক বিরক্ত হয়ে ওনার দিকে তাকালেন বটে, কিন্তু হরিদা সেদিকে পাত্তাই দিলেন না। চটি পড়া পাটা বেঞ্চের পায়ায় একটু ঘষে নিয়ে বললেন, খাবো না মানে? পয়সা দিচ্ছি না। আর গন্ধটার কথা তোকে কেন বললুম জানিস? মানুষের জিভ আর নাক হলো আসল গোয়েন্দা, বুঝলি? একটু এদিক ওদিক হলেই সিগন্যাল মেরে দেয়। আর তুই তো শুধু গিলতেই জানিস, তারপর তো কি করে বুঝবি বলতো হাতের ছাড়া? কি আমি শুধু গিলতে জানি? নান্টু কচুরির টুকরোটা ডাল দিয়ে মুখে পুরে চোখ দুটো গোল গোল করে বলল, কাল যে মেজদি ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রাঁধলো, আমি প্রথম দিয়েই মুখে বলিনি যে এই নুনটা একটু চড়া হয়েছে? তখন তুমি মাছের মুড়ো চিবোতে চিবোতে বললে, ঠিক আছে ঠিক আছে, বেশি কথা না বলে খেয়ে নে। বটে, তখন তোমার গোয়েন্দা না কোথায় গিয়েছিল শুনি? হরিদা মুচকি হাসলেন। ওনার গোলগাল পেটের ওপর ধুতিটা একটু আলগা হয়ে বসেছে। তিনি বললেন, ওরে মূর্খ, ওটাকে বলে সাংসারিক যুক্তি, বুঝলি? মেজদির হাতের রান্না নিয়ে মন্তব্য করা মানে জলে থেকে কুমিরের সাথে লড়াই করা। তুই হলি আমার পরম বন্ধু পাঁচু গোপালের ছেলে, তোকে আমি মরতে দিতে পারি? তাই তোকে বাঁচানোর জন্য চুপ করে ছিলাম আর কি। তোমার এই আজগুবির যুক্তি বন্ধ করো তো। নান্টু হাত দিয়ে ঠেলা মেরে বলল, নাও আর একটা কচুরি মুখে পড়ো, ঠান্ডা হয়ে গেলে আবার বলবে ডালটা জমে দই হয়ে গেছে। দোকানের বাইরে কলকাতার সকালটা তখন নিজের চেনা ছন্দে গড়াচ্ছে। ট্রামের ঘন্টির একটা টুংটাং শব্দ হচ্ছে, মাঝে মাঝেই কন্ডাক্টরের আওয়াজ পাওয়া যাচ্ছে। 1965 সালের এই উত্তর কলকাতা বড্ড চেনা, অথচ বড্ড ছন্ন ছাড়া। রাস্তা দিয়ে 2-4টে অ্যাম্বাসেডার গাড়ি ধোঁয়া উড়িয়ে চলে যাচ্ছে। ফুটপাতে কাগজের আর বইয়ের দোকানে চলা ভার। হরিদা নিজের কচুরির শেষ অংশটা মুখে নিতে যাবেন, ঠিক সেই মুহূর্তে একটা মস্ত কাঁচ ভাঙার বিকট শব্দ হলো। শব্দটা এতটাই জোরালো ছিল যে পুটিরামের ভেতরের বিড়ালটাও সশব্দে চমকে চলে গেল। তার ঠিক পর মুহূর্তে একটা চিল চিৎকার ভেসে এলো রাস্তার ওপার থেকে। চোর 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 পড়লো রে। ও পোদ্দার মশাই, ধরো ধরো ধরো, চোর পালালো পালালো, চোর চোর। হরিদা কচুরিটা থালায় নামিয়ে রাখলেন। ওনার চোখের মণিটা একটু ছোট হয়ে এলো। নান্টু তখন জিলিপির রসে হাত ডুবিয়েছে। কি হলো বলো তো হরিদা?
সাত সকালে এই চিলচিৎকার করতে কে আসছে? আরে বোকা, চিৎকারটা কোন দিক থেকে এলো দেখ। হরিদা ফতুয়ার হাতাটা গুটিয়ে উঠে দাঁড়ালেন। কুটিরামের ভেতর থেকে বাকি খদ্দেররাও তখন বেঞ্চ ছেড়ে দরজার দিকে এগিয়ে এলো। রাস্তাঘাটের চীনা শান্ত ভাবটা এক সেকেন্ডে কুরপুরের মতো উড়ে গেছে যেন। হরিদা আর নান্টু দোকান থেকে বেরিয়ে ফুটপাতে এসে দাঁড়ালেন। পোদ্দার জুয়েলার্সের সামনে তখন একটা ছোটোখাটো কুরুক্ষেত্র তৈরি হয়ে গেছে। দোকানের গেটটা অর্ধেক বোঝা, আর ভেতরে একজন মাঝ বয়সী লোক কপাল চাপটাচ্ছে। হায় 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 হায়, সর্বনাশ হয়ে গেল গো, আবার সর্বনাশ হয়ে গেল। আমার সব শেষ করে দিয়ে গেল গো, সব শেষ করে দিয়ে গেল। হায় 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 হায়। নান্টু ভিড় ঠেলে একটু এগোতে চাইল। হরিদা, এটা তো রাধেশ্যাম বাবুর সোনার দোকান, চলো চলো ভেতরে যাই। হরিদা নান্টুর জামার কলারটা পেছন থেকে খপ করে টেনে ধরে একদম নিচু গলায় বললেন, আরে অত তাড়াহুড়ো কেন করিস পালতো? আগে পুলিশকে আসতে দে, আগে দেখ মানুষগুলো কি বলছে। চোর তো আর দোকানে বসে তার জন্য জিলিপি ভাবছে না যে এখনই গিয়ে ধরতে পারবি। ভিড়ের মধ্যে একটা ছোকরা মতো ছেলে হাঁফাতে হাঁফাতে বলছিল, আমি দেখলুম মশাই, একটা কালো চাদর গায়ে দেওয়া লোক হুড়মুড় করে বেরোলো, আবার হাতে একটা চটের থলি মতো ছিল। পাশে দাঁড়ানো এক বুড়ো ভদ্রলোক লাঠি ঠুকে বললেন, আগে ধুন মশাই, কি যে দেখেন না চোখের মাথা খেয়ে। আর ওটা চাদর নয়, নীল রঙের জামা পরা একটা লোক সাইকেল নিয়ে পালালো। আমি নিজের চোখে দেখলুম, ওই হেজর মোড়ের দিকে যেতে দেখলাম। আরে দূর মশাই, সাইকেল নয়, লোকটা গলি দিয়ে পায়ে হেঁটে পালিয়েছে। চোর কি অত বোকা যে সদর রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাবে? আর একজন চিৎকার করে উঠল। নান্টু হরিদার দিকে তাকিয়ে গলা নামিয়ে বলল, দেখছো হরিদা, এখানে তো আগে থেকেই সবার জল গোলা। হরিদা কোনো উত্তর দিলেন না। তিনি শান্ত চোখে দোকানের বাইরের মেঝেটার দিকে তাকিয়েছিলেন। ঠিক তখনই সাইকেলের ঘন্টি বাজাতে বাজাতে দুজন কনস্টেবল আর পিছনে একটা ট্যাক্সি করে লালবাজারের ভেতো ইন্সপেক্টর এসে নামলেন। পুলিশ দেখে ভিড়টা একটু পিছিয়ে গেল। রাধেশ্যাম পোদ্দার দোকান থেকে বেরিয়ে এলেন। ওনার পরনের ধুতিটা একপাশে নোংরা হয়ে গেছে, কপালে ঘাম। দারোগা বাবুকে দেখেই তিনি ওনার হাত দুটো চেপে ধরলেন। এই যে নির্মল বাবু, আপনি এসে গেছেন। দেখুন মশাই, এই সাত সকালে আমার জানলা ভেঙে সিন্দুক ফাঁকা করে দিয়ে গেল গো। প্রায় 1,500 টাকার গয়না আর নগদ টাকাও গায়েব। কি যে করি এখন, হায় 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 হায়। হে ভগবান, আমার যে এখন কি হবে, আমার সব গেল গো। হায় 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 হায়। দারোগা নির্মলবাবু পকেট থেকে একটা রুমাল বার করে মুখ মুছলেন। গরমের বিরক্তি কাটিয়ে কোনো মতে বললেন, আহা, কাঁদবেন না পোদ্দার মশাই, কাঁদবেন না। আগে বলুন ঘটনাটা ঘটলো কখন, আরে আপনি তখন কোথায় ছিলেন? হায় হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল গো। আরে নির্মল বাবু, আমি তো পেছনের ঘরে একটু জল খেতে গিয়েছিলাম মশাই। এই মনোহর আর কালু দোকানেই ছিল। এই হুট করে একটা এই আওয়াজ হলো, আর এসে দেখি এই দশা। কি করব বলুন? হ্যাঁ, রাধেশ্যামবাবু নিজের কর্মচারীর দিকে আঙুল দেখালেন। মনোহর নামের ছোকরাটা বলল, বাবু, আমি যখন ক্যাশের খাতাটা মেলাচ্ছিলাম, হুট করে একটা লোক এসে আমায় একখান ছুরি দেখিয়ে কাউন্টারের কাজটা ভাঙল, আর লকার থেকে চট করে থলিটা নিয়ে পালিয়ে গেল। আমি কিছু বোঝার আগেই সব শেষ। হরিদা এতক্ষণ ভিড়ের পেছনে চুপচাপ দাঁড়িয়ে একটা পানের দোকানে হেলান দিয়ে সব শুনছিলেন। নান্টু ওনার কানের কাছে এসে বলল, হরিদা, পুলিশ তো জেরা শুরু করে দিয়েছে। আমরা কি একটু ভেতরে গিয়ে দেখবো ব্যাপারটা কি? সিনেমার গোয়েন্দাদের দেখেছি, ওরা প্রথমে গিয়েই চুরির ছাপ খোঁজে। হরিদা নান্টুর মাথায় একটা গাঁটটা মারলেন। দেখ হরিদা, মারছো কেন? সিনেমা কম দেখবি নান্টু। বাস্তবে চোরেরা চুরি করে এসে তার ছাপ ছেড়ে যাবে এমন বোকা নয়। আর এই ভিড়ের মধ্যে পুলিশ তোকে ভেতরে ঢুকতে দেবে ভেবেছিস? তার চেয়ে চল পুটিরামের বিলটা মিটিয়ে বাড়ি ফিরি। রেডিওটা বহুদিন খারাপ হয়ে পড়ে আছে, দেখি সারানো যায় কিনা। তুমি বেড়ে একটা অদ্ভুত মানুষ হরিদা। এত বড় একটা চোখের সামনে চুরি হয়ে গেল,
আর তোমার মাথায় এখনো ওই ভাঙা রেডিওটাই ঘুরছে। তা চুরি হয়েছে, পুলিশ দেখুক না, আমরা গিয়ে কি করবো বলতো? এখন চল তো। দোকানের ভিতর তখন পুলিশ কর্মচারীদের নামধাম ডায়েরিতে টুকছে। রাধেশ্যামবাবু তখনও সমানে কপাল চাপড়ে চলেছেন। রাস্তার ভিড়টাও বেশিক্ষণ টিকল না। কলকাতার লোকের অত সময় কোথায়? একটু শোরগোল দেখে যার যার কাজে হাঁটা দিল। হরিদা আর নান্টুও যখন হেদর মোড়ের দিকে হাঁটা দিলেন, তখন চারধারে শুধু একটাই গুঞ্জন, এই দিনের আলোয় চুরি! ও, কলকাতা শহরটা শ্রীছাদ রইল না মশাই, বড়ই দুর্দিন আসতে চলেছি মনে হয়। এই ঘটনার দিন দুয়েক পর সকাল সকাল হরিদার বাড়িতে নির্মলবাবু এসেছেন। অবশ্য তিনি প্রায়ই আসেন গল্প করতে, তাই একটা পুরনো মাদুর পেতে হরিদা আর দারোগা নির্মলবাবু মুখোমুখি বসে আছেন। নান্টু দাওয়ার এক কোণে বসে একটা কাঠি দিয়ে মাটিতে হিজিবিজি কাটছিল। নির্মলবাবুর খাকি জামার উপরের দুটো বোতাম খোলা, বেলটা খুলে পাশে রেখে দিয়েছেন। হাতে মন্টুর দোকানে চায়ের একটা বড় ভার। চায়ে একটা চুমুক দিয়ে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জোর মশাই, আর ভালো লাগে না। এই 57 বছর বয়সে এসে এখন চোর পুলিশ খেলবো, নাকি এই লট ঝড়ে শরীরটা নিয়ে ডাক্তারের চেম্বারে দৌড়বো? উফ, আর পারি না বাপু। নির্মলবাবু ভাতটা মাটিতে নামিয়ে রাখলেন। হরিদা নিজের ফতুয়ার পকেটে হাত ঢুকিয়ে নস্যির কৌটোটা খুঁজতে খুঁজতে বললেন, কেন নির্মলবাবু, রাধেশ্যামের দোকানের কেসটার কি হলো? দুদিন তো কাটলো। কি আর হবে, কচু হবে। ওই খিটখিটে বুড়ো রাধেশ্যাম তো আমার মাথাটা চিবিয়ে খাচ্ছে মশাই। দিনে 10 বার লালবাজারে ফোন করছে। আরে মশাই, চুরি হয়েছে বুঝলুম, কিন্তু চোরটা কি হাওয়ায় উবে গেল? ওই যে ছোকরা মনোহর, ও তো সমানই একই বুলি আউড়ে যাচ্ছে। কাঁচ ভাঙা শব্দ হলো আর লোকটা লকার খালি করিয়ে পালালো। কার সাধ্য আছে ওখান থেকে অন্য কোনো কথা বার করে? বুঝুন তো মশাই, কি বিপদেই না পড়েছি। নান্টু মাটির কাঠিটা ফেলে দিয়ে বলল, কেন নির্মলবাবু, আপনারা মারধর করে জেরা করেননি? সিনেমায় তো পুলিশ দেখলেই চোরেরা সত্যি বলে দেয় গড়গড় করে। আরে নান্টু ভাইয়া, এই রাখো তো তোমার সিনেমা। বাস্তবে ওসব করতে গেলে বুড়ো রাধেশ্যাম নিজেই হার্ট অ্যাটাকে কুপকাত হবে। আর সবচেয়ে বড় কথা, আমার এই হাঁটু নিয়ে ওই চোর আর পিছনে দৌড়াবো? হ্যাঁ, এই গরমে 8 ঘন্টা জেরা করলেই আমার এই লিভারের জল চড়া শুরু হয়। ও বাবা রে, আর পারি না। গত 2 দিন ধরে ওই শ্যাকরাপাড়ায় ঘুরলুম, কোনো বেটা শোনা গলায়নি, কোনো সূত্রই নেই মশাই। কেস ডায়েরিটা টেবিলে চাপা দিয়ে এইবার ওপরে লিখে দেব, চোর অজ্ঞাত, কেস ফাইল বন্ধ। হ্যাঁ। হরিদা এতক্ষণে নস্যিটা নিয়ে বললেন, তা নির্মলবাবু, কেসটা যদি বন্ধই করে দেবেন, তবে বুড়ো রাধেশ্যামকে বলে আমাদের একটু গদিতে বসতে দিলে হয় না? আমি আর নান্টু একটু এত হাতরে দেখতুম আর কি। আপনি হরিচরণ বাবু, আপনি পাড়ার মোড়ে বসে তাস খেলতে পারেন, কিংবা খুব বেশি হলে আপনার দিদির বাজারে থলি বইতে পারেন। ওইসব চোর ধরে চক্করে যাবেন না মশাই। রাধেশ্যাম লোকটা সুবিধার নয়, মোটেই সুবিধার নয়। এমনিতেই চুরির শোকে পাগল, তার উপর আপনাকে দেখলে কামড়াতে আসবে যে। আসুক না, পুলিশ যখন হাল ছেড়েই দিয়েছে, তখন বুড়ো আর কাকে নিয়ে কামড়াকামড়ি করবে? তাছাড়া আমরা তো আর লাল বাজারের মতো মাইনে নিচ্ছি না, স্রেফ একটু দোকানটায় বসবো, মানুষের মনটা বুঝবো আর কি। নান্টু লাফিয়ে উঠল, বলল, হ্যাঁ নির্মলবাবু, চলুন না একবার। হরিদা কিন্তু ঠিকই বলেছে, আমাদের তো কোনো ক্ষতি নেই, আর রাধেশ্যাম বাবু তো আমাদের চেনেন। নির্মলবাবু চায়ের শেষ তলানিটা খেয়ে ভাতটা ছুঁড়ে ফেলে একটা বড় হাই তুলে বললেন, চলুন মশাই, এই তারা যখন দিচ্ছেন একবার হেঁটেই আসি। এমনিতেও
বড়বাবু জিজ্ঞেস করলে বলতে পারবো যে এলাকায় সোর্স খতিয়ে দেখতে গিয়েছিলাম। রাধেশ্যামের গদিতে ফ্যানটা অন্তত ভালো চলে, এই যদি একটু হাওয়া খাওয়া যাবে আর কি। চলুন চলুন চলুন। পোদ্দার জুয়েলার্সের অবস্থা এখন বড়ই করুণ। দোকানের সেই কাজটা একটা কাঠের তক্তা দিয়ে সাময়িকভাবে ঢাকা দেওয়া হয়েছে। ভেতরে রাধেশ্যাম পোদ্দার একটা ধুলোবালি মাখা গদির ওপর বসে আছেন। ওনার চশমাটা নাকের ডগায় নেমে এসেছে চিন্তায়, আর একটা পুরনো খাতায় পেন দিয়ে কাটাকুটি করছেন। মনোহর এক কোণে বসে পাখা টানছে। নির্মলবাবু জুতো মচমচিয়ে দোকানে ঢুকতেই রাধেশ্যামবাবু চশমাটা ঠিক করে খাতাটা বন্ধ করলেন। এই কে নির্মল বাবু? বলি চোর ধরা পড়লো নাকি আমার সোনাগুলো এতক্ষণে অন্য কারুর গলার হার হয়ে গেল? হ্যাঁ, রাধেশ্যামবাবুর গলাটা বিদ্রুপের মতো শোনালো। নির্মলবাবু একটা চেয়ার টেনে বসে পড়লেন। আহা, এই পোদ্দার মশাই অত উসখুস করবেন না, পুলিশ তো তার কাজ করছে। তবে হ্যাঁ, চোরটা না বড্ড শেয়ানা, কোনো চিহ্ন রাখেনি। তাই বলছিলাম কি, বলি কি বলছিলেন? এই যে এই আমাদের হরিচরণ বাবু। নির্মলবাবু হরিদার দিকে আঙুল দেখালেন। হরিচরণ বাবু উত্তর কলকাতার পুরনো বাসিন্দা, মানুষের নারী নক্ষত্র খুব ভালো বোঝেন। হ্যাঁ, আর দেখুন, এই পুলিশ তো চারধারে জাল পেতেইছে। তাই হরিচরণ বাবু বলছিলেন এই উনি যদি দু একদিন আপনার এই দোকানে একটু এসে বসেন, মানে ওই কর্মচারীদের সাথে কথাবার্তা বলেন, মানে যদি কোনো ভেতরের কথা বেরোয়, তাই আর কি, মানে বুঝতেই তো পারছেন। রাধেশ্যামবাবু এতক্ষণ হরিদার দিকে তাকাননি। এবার তিনি হরিদাকে আপাদমস্তক দেখলেন। পরনে একটা সাধারণ খাটো ধুতি, গায়ে একটা পুরনো ফতুয়া, যার পকেটের কাজটা নস্যির দাগে একটু কালো হয়ে আছে। ইনি রাধেশ্যামবাবু এক ঝটকায় সোজা হয়ে বসলেন আর তাচ্ছিল্যের স্বরে বললেন, আচ্ছা নির্মল বাবু, এই আপনি কি আমার সাথে তামাশা করছেন? লালবাজারের পুলিশ পারলো না, আর উনি এই ধুতি সামলাতে পারেন না, উনি এসেছেন আমার চোর ধরতে। আরে ওনার নিজের ঘরের চটিটা সেলাই করার মুরুদ নেই, উনি নাকি গোয়েন্দাগিরি করবেন। নান্টু একটু রেগে গিয়ে বলতে গেল, আরে রাধেশ্যাম বাবু, আপনি হরিদাকে চেনেন না? হরিদা নান্টুর হাতটা চেপে ধরে চুপ করিয়ে দিলেন। তারপর বললেন, রাধেশ্যাম মশাই, আপনার রাগ হওয়াটা খুব স্বাভাবিক। 5,000 টাকা মানে অনেক টাকা, পুলিশ তো তার মতো করে দেখছেই। তা আমি বলছিলাম কি, আমি তো আর আপনার সিন্দুক খুলে সোনা খুঁজবো না, আমি স্রেফ এই গদির এক কোণে একটু বসবো, আপনার কর্মচারীদের সাথে দুটো সুখ দুঃখের গল্প করব, যদি কোনো সূত্র পাওয়া যায়। গল্প করবেন? বলি দোকানটা কি চণ্ডী মণ্ডপ পেয়েছেন যে গল্প করার আড্ডা বসবে? আমার ব্যবসার ক্ষতি হচ্ছে আর উনি এসে গল্প করবেন? কি শখ! হরিদা পকেট থেকে নস্যির কৌটোটা বার করে টেবিলে রাখলেন। ক্ষতি তো যা হওয়ার হয়েই গেছে পোদ্দার মশাই, এখন আর নতুন করে কি ক্ষতি হবে? আর তাছাড়া আমি তো আর আপনার কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছি না, স্রেফ দুদিন একটু বসবো, আর যদি কিছু না হয় পুলিশ তো আছেই। নির্মলবাবু এই সুযোগে বললেন, হ্যাঁ পোদ্দার মশাই, এই লোকটা যখন নিজে থেকেই বলছে, বসতে দিন না, আপনি আর না করবেন না, কোনো পয়সা তো লাগছে না, আর আমার উপর থেকেও চাপটা একটু কমবে আর কি, বুঝতেই তো পারছেন। রাধেশ্যামবাবু কিছুক্ষণ হরিদার শান্ত মুখের দিকে তাকিয়ে রইলেন। ওনার খিটখিটে মনের ভেতরে একটা হিসাব কাজ করছে যেন। উনি মনে মনে প্যাচ কষে বললেন, পুলিশ তো হাত গুটিয়ে বসে আছে, এই মোটা হতকাটা যদি বিনা পয়সায় দোকানে বসে থাকে আর আমার কর্মচারীদের উপর নজর রাখে, তাতে তো আমার কোনো লোকসান নেই। অন্তত কর্মচারীরা চুরির পর যে একটু আলগা হয়ে গেছে, ওনার ভয় একটু সোজা থাকবে।
ঠিক আছে ঠিক আছে, বিনা পয়সায় যখন ওকালতি করতে এসেছেন বসুন, তবে হ্যাঁ, ক্যাশ বক্সের দিকে যেন নজর না যায়, আর আমার কর্মচারীদের কাজের যেন কোনো ব্যাঘাত না ঘটে, এই বলে দিলুম। দেখুন, এই 2 দিন সময় দিলুম, 2 দিনের মধ্যে যদি কোনো কিনারা করতে না পারেন, তবে এই চটি পড়া পা দুটো যেন আর আমার দোকানের চৌকাটে না পড়ে কোনোদিনও, এই বলে দিলুম। তাহলে কাল সকালেই আসি, পুটিরামের কচুরিটা খেয়েই সোজা এখানে হাজিরা দেব। নান্টু হরিদার দিকে তাকিয়ে চোখ টিপল। হরিদা চশমাটা নাক থেকে খুলে ফতুয়ার হাতায় মুছতে লাগলেন। নির্মলবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক মশাই, একটা ব্যবস্থা হলো। পদ্মার মশাই, আমি তাহলে চললুম। হরিচরণ বাবু, আপনি এবার আপনার ধুতি সামলান, আমি থানার দিকে এগোই। এই বিকেলের দিকে আবার বাবা, অম্বলের ওষুধটা একটু কিনতে হবে, যা অম্বল বেড়েছে। ও বাবা রে, গলা বুক চলে গেল একেবারে। আসলাম তাহলে। দোকান থেকে বেরিয়ে হরিদা নান্টুর দিকে তাকিয়ে বললেন, এই রে নান্টু, এই মেজদি বাজারে আজ রুই মাছের মাথা আনতে বলেছিল। এ বাবা, দোকানে গল্প করতে করতে ভুলেই গেছিলাম। চল চল চল, চট করে বাড়ি থেকে ব্যাগটা নিয়ে আসি। বাজারে থলিটা দাওয়ায় পড়ে পড়ে কি এখন নিজেই হেঁটে বাজারে যাবে, নাকি তোর ওই ভুঁড়িটা ওকে নিয়ে নড়বে? হ্যাঁ, হরিদা বাড়ির উঠোনে পা দিতেই বারান্দা থেকে করুণাময়ীর গলার আওয়াজটা চড়া সুরে আছড়ে পড়ল। করুণাময়ী পরনে একটা খান পরা, হাতে একটা কাঠের খুন্তি। ওনার ফর্সা মুখটা উনুনের গরমে আর রাগে লাল হয়ে আছে। হরিদা অপরাধীর মতো একটু হাসার চেষ্টা করে বললেন, না মানে দিদি, ওই পোদ্দার মশাইয়ের দোকানে একটু বসতে হয়েছিল। দারোগা নির্মল বাবু আবার এসে বললেন তো, তাই। থাম তো তোর পোদ্দার মশাই। করুণাময়ী খুন্তিটা উঁচিয়ে বললেন, নিজের ঘরে চটিটার ফিতে ছেঁড়া, ওটা ওই সেলাই করার মুরদ নেই। উনি গেছেন শহরে চোর ধরতে। যত সব, পুলিশে চাকরি করিস তুই, ল্যাথখোর লোক একটা। বেলা 12টা বাজতে চললো, ওদিকে উনুনে ডাল সাঁতরানো হয়ে গেছে। এখন মাছের মাথা না পড়লে ওটা মুখে দেবে কে? তোর ওই চেলা নান্টু। নান্টু এতক্ষণ হরিদার পেছনে লুকিয়েছিল। দিদির মুখে নিজের নাম শুনে চট করে সরে গেল। তারপর খুব নিচু গলায় বলল, মেজদি, আমি কিন্তু হরিদাকে বারণ করেছিলুম। আমি বললুম, চলো হরিদা, আগে বাজারটা সেরে আসি। হরিদা শুনলে তো। মুখ পোড়া ছোকরা, তোরও কোনো আক্কেল নেই। বাপটা মরে যাওয়ার পর থেকে এই চটি ছেঁড়া বামুনের পেছনে ঘুরে ঘুরে নিজের জীবনটাও নষ্ট করছিস। যা, ওই চটের থলিটা তোল আর হরিচরণের সাথে বাজারে যা। আর যদি মাছের মাথা না আসে, তবে দুপুরের ভাত কিন্তু কপালে জুটবে না, এই আমি বলে দিলাম। করুণাময়ী হনহন করে রান্নাঘরের দিকে চলে গেল। হরিদা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দাওয়ার ওপর বসে পড়লেন। বাঁচা গেল। ওনার কপাল দিয়ে ঘাম ঝরছে। পকেট থেকে নস্যির কৌটোটা বার করতে গিয়ে দেখলেন ওটা পোদ্দারের দোকানেই ফেলে এসছে। দেখেছো হরিদা, মেজদি কেমন ঝাড়লো? নান্টু চটের থলিটা দেওয়াল থেকে পেরে নিয়ে এসে বলল, আমি তো তোমার ওই কথা বলতে গিয়েছিলুম, আর অমনি ঝাড়টা আমার উপর দিয়ে চলে গেল। ওরে কাকা, ওটাই তো করুণাময়ীর ভালোবাসা। হরিদা চটিটা পা থেকে খুলে হাত দিয়ে ফিতেটা একটু টেনে দেখলেন। রান্নাটা ভালো করেই বলে এত তেজ, বুঝলি তো। চল, বাজারে না গেলে হয়তো আজ সত্যি কিছু জুটবে না দুপুরে জল ছাড়া। হরিদা ধুতিটা আর একটু ওপরে তুলে কুচিয়ে নিলেন। ওনার গোলগাল চেহারাটা নিয়ে দাওয়া থেকে উঠতে একটু কষ্টই হলো বটে। নান্টু তখন ওনার পাশে হাঁটতে হাঁটতে এদিক ওদিক তাকাচ্ছিল। রাস্তার মোড়ে আসতেই নান্টু হুট করে হরিদার ফতুয়ার হাতাটা টেনে ধরল। হরিদা, একটু এদিকে এসো, গলিটায় কেউ নেই। কি হলো রে আবার? রুই মাছের মাথাগুলো তো সব বিক্রি হয়ে যাবে রে এবার। নান্টু হরিদাকে টেনে একটা পুরনো পাঁচিলের আড়ালে নিয়ে গেল। তারপর নিজের প্যান্টের পকেট থেকে খুব সাবধানে একটা খবরের কাগজের ঠোঙা বার করল। তাতে দেখা গেল একটা সস্তা প্লাস্টিকের খয়েরি রঙের বোতাম, যার একটা দিক ভাঙা, আর একটা নোংরা হলদেটে হয়ে যাওয়া ছোট্ট রুমাল। এই দেখো,
আমি যখন পোদ্দারবাবুর দোকানের মেঝেতে পুলিশ চলে যাওয়ার পর একটু নিচু হয়ে দেখছিলুম, তখন সিন্দুকের ঠিক তলা থেকে এই দুটো জিনিস কুড়িয়ে পেয়েছি। পুলিশ এগুলো দেখতে পায়নি। ওই বোতামটা নির্ঘাত চোরের জামা থেকে ছিঁড়ে পড়েছে যখন সে লকারটা টানছিল, আর এই রুমালে চোর চাবিটা ধরেছিল যাতে তার হাতের ছাপ না পড়ে। হরিদা জিনিস দুটোর দিকে এক সেকেন্ড তাকালেন, তারপর নান্টুর দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নান্টু রে, তোর এই বুদ্ধি নিয়ে যদি গোয়েন্দা হতে চাস তবে চোর তো দূর, পাড়ার মিনি বেড়ালটাও তোকে দেখে হাসবে। নান্টুর মুখটা এক মুহূর্তে নিচু হয়ে গেল। কেন হরিদা? চোরের জামার বোতাম আর রুমাল কি বড় নির্দেশ নয়? উপেন্দ্র কিশোরের গল্প তো এসব দিয়েই। রাখ তোর উপেন্দ্র কিশোর। হরিদা খবরের কাগজটা নান্টুর হাত থেকে কেড়ে নিলেন। প্রথমে বোতামটা আঙুল দিয়ে ঘুরিয়ে দেখে বললেন, এই খয়েরি রঙের প্লাস্টিকের বোতাম আজকালকার কোনো ছোকরা পরে? এটা হলো সস্তা কোটের বোতাম। রাধেশ্যাম বাবু ওই যে একটা পুরনো আসমানি রঙের ফতুয়া আর তার উপর একটা কোট ঝুলিয়ে রাখেন দোকানে, ওটা ওনার শীতকালের কোট। ওই বোতামটা ওনার কোটের তলার দিকের বোতাম, যেটা গত বছরই ভেঙে ঝুলেছিল, আমি নিজে দেখেছি। আর এই রুমালটা তো একদম চোরের হতে পারে। হরিদা রুমালটা নাকের কাছে নিয়ে একটু শুকলেন। তারপর ওনার মুখটা এমন কুচকে গেল যেন উনি কোনো পচা ড্রেনের গন্ধ পেয়েছেন। দূর হতে বাগা, এটার মধ্যে কাঁচা নারকেল তেল আর জর্দার গন্ধ মারমার করছে। রাধেশ্যাম বুড়োর যে সারা বছর চুলের টান থাকে আর উনি যে পানের সাথে বাবা জর্দা খান, সেটা পাড়ার বাচ্চারাও জানে। এটা ওনারই সর্দি মোছার রুমাল, যেটা উনি গদির তলায় গুজে রাখেন। আর তুই চোরের ক্লু ভেবে বুড়োর সর্দি মোছার রুমাল পকেটে নিয়ে ঘুরছিস নান্টু। নান্টু রুমালটা হাত থেকে ফেলে দিয়ে নিজের প্যান্টের পকেটে হাতটা মুছতে লাগলো। ইস, আমি ভাবলুম কি না কি পেয়ে গেলুম। পুলিশ তো এগুলো ডায়েরিতেই লেখেনি। পুলিশ কেন লিখবে? পুলিশ কি রাধেশ্যামের সর্দি চেনে নাকি? হরিদা হাসতে হাসতে বাজারের দিকে পা বাড়ালেন। তোর মতো ছায়া ছবির গোয়েন্দাগিরি বাস্তবে চলে না রে নান্টু। আসল চোর হলে এমন হাবাগোবা ভুল করতো নাকি? তাহলে আমরা দোকানে বসে কি খুঁজবো হরিদা? যদি কোনো নির্দেশই না থাকে তবে চোরকে ধরবো কি করে? নির্দেশ খুঁজতে কে বলেছে তোকে? হরিদা বাজারের ভিড়ের মধ্যে ঢুকলেন। চারধারে তখন মাছের চড়া গন্ধ, ছাগলের মাংস কাটার শব্দ আর মানুষের দরদাম করার চেঁচামেচি। চোরেরা সবসময় ভুল করে রে নান্টু, তবে ভুলটা জিনিসে নয়, স্বভাবে ধরা পড়ে বেশি। আমাদের শুধু সেই স্বভাবটাই খুঁজতে হবে। হরিদা একটা মাছের দোকানের সামনে গিয়ে দাঁড়ালেন। মাছওয়ালা হরিদাকে দেখে বলল, আসেন মশাক মশাই, একদিন তাজা রুই, মাথাটা কেটে দিই। হরিদা পেটের ভুঁড়িটা একটু সামলে নিচু হয়ে মাছটা দেখতে দেখতে বললেন, আরে ভুবন, মাথাটা একটু ভালো করে কাটো, দিদি আজ ডাল রাঁধবে। তবে হ্যাঁ, পরশুদিন সকালে যখন হেদার মোড়ে ওই সোনার দোকানে চেঁচামেচি হলো, তুমি তখন বাজারে ছিলে? আরে আর বলবেন না মশাই, ভুবন মাছের মাথায় বটিটা চালাতে চালাতে বলল, আমি তখন এইখানেই ছিলাম। তবে পোদ্দার বুড়োটার জন্য আমার একটু দুঃখ নেই। লোকটা যেমন কিউটে তেমনি খিটখিটে। গত মাসে আমার এখান থেকে 4 আনা চুনো মাছ নিয়ে 8 ঘন্টা দরদাম করছিল। ও ভগবান যা করেছে ঠিক করেছে। হরিদা মাছের মাথাটা চটের থলিতে পুড়ে নিয়ে নান্টুর দিকে তাকালেন। নান্টু তখন একটা পানের দোকানের দিকে চেয়েছিল। নান্টু চল, এবার মাছ নিয়ে বাড়ি না ফিরলে মেজ দিয়ে এবার কুরুক্ষেত্র শুরু করে দেবে। বাড়ি ফেরার পথে নান্টু আর কোনো প্রশ্ন করলো না। তার মনে মনে একটু রাগ হয়েছিল হরিদার ওপর। সে এত কষ্ট করে দুটো জিনিস খুঁজে আনলো আর হরিদা সেটাকে 1 মিনিটে ফালতু প্রমাণ করে দিল। হরিদা কিন্তু নান্টুর এই মানভঞ্জন করার কোনো চেষ্টা করলেন না। তিনি চটিটা মচমচিয়ে হাঁটতে হাঁটতে বাজারের থলির দিকে তাকিয়ে শুধু ভাবছিলেন, রাধেশ্যাম বাবুর কৃপণ স্বভাবের কথা এই বাজারের ছোটোখাটো দোকানিরাও জানে। লোকটা এত কৃপণ, তাতে কি কেউ সুযোগ পেল? বাড়ির দরজায় আসতেই করুণাময়ী বাইরে বেরিয়ে এলো। থলিটা হরিদার হাত থেকে এক ঝটকায় কেড়ে নিয়ে ভেতরের দিকে তাকাতেই ওর মুখটা একটু শান্ত হলো। যাক, মাথাটা ঠিকঠাক এনেছিস। যা,
হাত পা ধুয়ে আয়। নান্টু, তুইও বস, একসাথে দুটো ভাত খেয়ে যাবি। করুণাময়ী রান্নাঘরের দিকে চলে গেল। নান্টু দাওয়ার কোনায় বসে হরিদার দিকে তাকিয়ে বলল, হরিদা, কাল সকালে কিন্তু আমি আর ওই দোকানে যাব না। রাধেশ্যাম বাবু যা তা বলবে, আর আমার ভাল লাগে না। হরিদা নিজের ধুতিটা একটু আলগা করে দাওয়ায় টানটান হয়ে শুলেন। তারপর খুব আস্তে করে বললেন, যাবি না মানে? আরে কালই তো আসল খেলা রে নান্টু। কাল সকালে আমরা পোদ্দারের দোকানে শুধু বসবো না, আমরা উল্টো দিকের জানলাটার দিকেও একটু নজর দেব। এখন বেশি কথা না বলে একটু জিরিয়ে নে। মেজদির হাতের মাছের মুড়ো দিয়ে ডালটা আজ কিন্তু জমে যাবে। নান্টু হরিদার মুখের দিকে তাকিয়ে রইল। মাঝে মাঝে হরিদাকে একেবারেই বুঝতে ইচ্ছা করে না। কখনো লোকটাকে ভীষণ আলসে মনে হয়, আবার কখনো দু একটা কথা এমন বলে যে গা ছমছম করে। পরের দিনের বিকেলটা কেমন যেন একটা আলসেমিতে মাখা। পোদ্দার জুয়েলার্সের গদিতে বসে হরিদা 3টে পান চিবিয়ে ফেলেছেন ইতিমধ্যে। রাধেশ্যাম বাবু চশমাটা নাকের ডগায় আটকে একটা খাতা নিয়ে সমানে বিড়বিড় করছেন, আর কর্মচারী মনোহর একটা বড় তালপাতার পাখা নিয়ে বুড়োকে হাওয়া করে যাচ্ছে। দোকানে কোনো খদ্দের নেই। চুরির পর থেকে দোকানটা কেমন যেন শ্মশান হয়ে গেছে। হরিদা গদি থেকে উঠে একটু হাই তুললেন। ওনার পেটের ফতুয়াটা আবার উপরে উঠে গেছে। নান্টুকে বললেন, নান্টু, একটু বসিস, আমি একটু বাইরে থেকে আসছি। একটানা বসে থাকলে আমার আবার কোমরটা চট করে ধরে যায়। রাধেশ্যাম খাতা থেকে চোখ না তুলেই খ্যাক করে উঠলেন। কি আর করবেন, যান যান ঘুরে আসুন। এখানে বসে থাকলে তো আর চোর আকাশ থেকে টপকে আপনার কোলে এসে পড়বে না। পুলিশ বাবুরা তো ডায়েরি লিখেই খালাস। যান, আপনিও একটু হাওয়া খেয়ে আসুন গিয়ে। হরিদা দোকান থেকে বেরিয়ে এসে ফুটপাতে দাঁড়ালেন। রাস্তাটা পার হয়ে ওপারে একটা পুরনো 3তলা চুনকামোটা বাড়ি। বাড়িটার ছাদ থেকে একটা ভাঙা কার্নিস ঝুলে আছে। দোতলার বারান্দার খড়খড়ি দেওয়া জানলাটা খোলা। সেখানে একটা চওড়া লাল পেরে শাড়ি পরা মাঝবয়সী মহিলা বসে আছেন। ওনার সামনে একটা বেতের কুলো, তাতে কিছু ডাল ছড়ানো। হরিদার চটিটা মচমুচিয়ে সোজা ওই বাড়ির তলায় গিয়ে দাঁড়ালেন। তারপর চড়া গলায় ডাক দিলেন, বৌমা, ও আরতির বৌমা। জানলার ভদ্রমহিলা কুলোটা কোলের ওপর রেখে একটু ঝুঁকে নিচের দিকে তাকালেন। হরিদাকে দেখে ওনার মুখের বিরক্তিটা কেটে গিয়ে একটা চেনা হাসি ফুটল। ওনারা একই পাড়ার লোক। হরিদা ওনার শ্বশুরের আমল থেকেই বাড়ি চেনেন। আরতি জানলা থেকেই বললেন, ওমা, হরি জ্যাঠা যে, তাই তপ্ত রোদে রাস্তার মোড়ে দাঁড়িয়ে কেন? ওপরে আসুন না, একটু জল খাবেন? না রে মা, ওপরে আর এখন আর উঠবো না। এই ভুঁড়িটা নিয়ে সিঁড়ি ভাঙতে গেলে আমার আবার দম আটকে যাবে। তুই ওখানেই বস, আমি এই রকের তলা থেকেই দুটো কথা বলি। হরিদা পাঁচিলের গায়ে একটু হেলান দিয়ে দাঁড়ালেন। আরতি দেবী কুলো থেকে একটা ডাল মুখে ফেলে বললেন, তা জ্যাঠামশাই, শুনলুম আপনি নাকি রাধেশ্যাম বাবুর দোকানের চোর ধরতে নেমেছেন। পাড়ার মায়েরা তো বলা বলি করছিল, তা পুলিশ যেখানে পারল না, আপনি পারবেন? আরে দূর মা, ও সব গাল গল্প। বুড়ো রাধেশ্যাম একা বসে কাঁদছিল, তাই একটু দোকানে গিয়ে বসা আর কি। তা তোর শাশুড়ির বাতের ব্যথাটা কেমন আছে এখন? পরশু বাজারে ছোট ঠাকুরদার সাথে দেখা, বলল বৌমার নাকি খাটুনি বড্ড বেড়েছে। হ্যাঁ, আর বলবেন না জ্যাঠামশাই, শাশুড়ি মায়ের ওই এক রোগ। পরশু রাতে তো ব্যথায় এমন চেঁচালেন, ঘুমোতেই পারলুম না। তার উপর কাল সকাল থেকে খোকার পেটের অসুখ। রান্না বান্না সারলুম, ঘর মুছলুম, তারপর এই একটু সময় পেতে জানলাটায় এসে বসলুম। সারাটা দিন যে কি করে কেটে গেল বুঝতেই পারলুম না। তা তো বটেই, একা হাতে পুরো সংসার টানা কি মুখের কথা। হরিদা পকেট থেকে একটা শিব জর্দা পান বের করলেন। তা খোকার অসুখটা কমল? ওকে ওলকপির ঝোল টোল দিস না আবার। না না, স্রেফ কাঁচকলা দিয়ে ঝোল আর ভাত রেঁধেছিলুম, ওটাই খেয়েছে। আজ একটু ভালো আছে। আরতি দেবী কুলোটা একপাশে সরিয়ে রেখে জানলার কাঠের গায়ে চিবুকটা ঠেকিয়ে বসলেন। আচ্ছা জ্যাঠামশাই, ওই চুরির দিন কি কাণ্ডটাই না হলো।
আমি তো এই জানলাটাতেই বসেছিলাম তখন। হুট করে একটা মস্ত শব্দ হলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। হরিদা পানের পিকটা পাশে ফেলে মুখটা মুছলেন। হ্যাঁ, শব্দটা তো পুটিরামের দোকান থেকেই পাওয়া গিয়েছিল। তুই কি জানলা দিয়ে চোরটাকে দৌড়াতে দেখলি মা? তো জ্যাঠামশাই, চোর আমি কোথা থেকে দেখবো? চোর কি আর আমার দিকে চেয়ে পালাবে? তবে হ্যাঁ, ওই শব্দের ঠিক একটুখানি আগে আমি দেখলাম কি আমাদের ওই মন্টুর চায়ের দোকানের ওদিক থেকে একটা ছোকরা সাইকেল নিয়ে এলো। লোকটাকে এ পাড়ায় আগে দেখিনি কোনো দিন। পরনে একটা ময়লা মতন নীল ফতুয়া। হরিদা পানটা চিবোতে চিবোতে বললেন, নীল ফটুয়া? তা সাইকেল নিয়ে তো পাড়ায় কত লোকই আসে, খবরের কাগজ দিতে বা দুধ দিতে আসে অনেকে। আরে না জ্যাঠামশাই, দুধের লোক নয়। লোকটা সাইকেলটা নিয়ে ওই পুত্তার বাবুর দোকানের পেছনের খাটালের গলিটার মুখে দাঁড়ালো। আমি ভাবলাম বুঝি কোনো খদ্দের, কিন্তু তখনই দেখলুম পোদ্দার মশাইয়ের ওই মনোহর ছোকরাটা যে দোকানে কাজ করে, ও পেছনের নর্দমার ধারের গলি দিয়ে হনহন করে বেরিয়ে এলো। এসে ওই নীল ফতুয়া সাইকেলের ক্যারিয়ারে একটা বড় চটের থলে মতো চাপিয়ে দিল। আমি তো ভাবলাম দোকানের কোনো সোনা গলানোর মাল হবে। তারপর মনোহর আবার দৌড়ে দোকানের দিকে গেল, আর সাইকেলের লোকটাও চলে গেল। তার ঠিক দুক্ষণ পরেই তো ওই শব্দটা হলো। বলছিলাম, আমি তো তখন কিছু বুঝলাম না জ্যাঠামশাই। পরে যখন আবার শোরগোল হলো, আমি ভাবলাম ও মা, মনোহর তো তখন দোকানেই ছিল। পুলিশ যখন এলো তখন তো আমিও নিচে গেলুম। মনোহর বলল সে নাকি দোকানের ভেতরেই ক্যাশের পাশে ছিল। আমি ভাবলুম আমারই হয়তো চোখের ভুল। মনোহর তো ভালো ছেলে, রাধেশ্যাম বাবুর কতদিনের পুরনো। আমি আর পুলিশকে কিছু বললুম না, ভাবলুম পরনিন্দা করে কি লাভ। তা জ্যাঠামশাই, খোকার জন্য আবার একটু মিষ্টির জল করতে হবে, শাশুড়ি মা ডাকছেন। আমি উঠি? হ্যাঁ হ্যাঁ, যা মা, খোকাকে সাবধানে রাখিস। রোদটা বড্ড চড়া। আসি মা। আরতি জানলার খড়খড়িটা অর্ধেক টেনে ভেতরের দিকে চলে গেলেন। হরিদা রাস্তার উপরেই প্রায় 1 মিনিট চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ওনার হাওয়াই চটির তলাটা মাটির ধুলোয় কিছুটা ধূসর হয়ে গেছে। তিনি একটা ল্যাম্পপোস্টের গায়ে হাত রেখে নিজের গোল পেটের ওপর ফতুয়াটা একটু টেনে ঠিক করলেন। নান্টু তখন পোদ্দার জুয়েলার্সের দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। হরিদাকে ওপারে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে রাস্তা পার হয়ে ছুটে এলো। কি হলো হরিদা? আরতি দিদি কি বললো? চোরের ব্যাপারে কিছু বললো? হরিদা নান্টুর দিকে তাকিয়ে বললেন, কি আবার বলবে? আরতি বলল খোকার পেটের অসুখ হয়েছে, কাঁচকলার ঝোল খাওয়াচ্ছে। দূর হরিদা, আমি ভাবলুম আরতি দিদি উল্টো দিকের জানালা থেকে চোরটাকে দেখতে পেয়েছে, আর তুমি ওনার কাছে খোকার পেটের অসুখের গল্প শুনছো। দূর, তোমার এই গোয়েন্দাগিরি নিয়ে আমরা সত্যিই একদিন হাসির পাত্র হব পাড়ায়। হরিদা নান্টুর কথার কোনো উত্তর না দিয়ে পোদ্দার জুয়েলার্সের দিকে পা বাড়ালেন। দোকানের ভেতর ঢুকতেই রাধেশ্যাম বুড়ো ওনাকে দেখে বললেন, এই কি হরিচরণ বাবু, হাওয়া খেয়ে এলেন? তা বলি কি, বাতাসে কোনো চোরের গন্ধ টন্ধ পেলেন নাকি? হরিদা গদির এক কোণে নিজের চটিটা খুলে বসতে বসতে খুব শান্ত গলায় বললেন, গোপাল বাবুর দোকানের বানটা আজ বড় কড়া পোদ্দার মশাই, জর্দাটা বেশি পড়ে গেছে। তা মনোহর, দোকানটা বন্ধ করতে আর বেশি দেরি নেই, একটু ঠান্ডা জল খাওয়াও তো দেখি ভাই, পিপাসায় বড্ড বুকটা ফেটে যাচ্ছে। মনোহর পাখাটা টেবিলে রেখে খুব ব্যস্ত হয়ে জলের কুজোর দিকে এগিয়ে গেল। হরিদা ওনার চশমাটা নাক থেকে খুলে ফতুয়ার হাতায় খুব মন দিয়ে মুছতে লাগলেন। তারপর হরিদা নিজের পাত্তারি গুটিয়ে চললেন নিজের আলিশান ভাঙা বাড়িতে। সন্ধ্যায় তাস না পেটাতে পারলে আবার ওনার পেটের ভাত হজম হয় না। দেখতে দেখতে রাত ঘনিয়ে গেল। সে সময় সকাল 7টার কলকাতা মানেই একটা চেনা আলসেমি। বাতাসে তখন খাঁটি সর্ষের তেলের ধোঁয়া আর কয়লার উনানের গন্ধ। মন্টুর চায়ের দোকানের সামনে একটা ভাঙা কাঠের বেঞ্চ পাতা। হরিদা ধুতিটা একটু গুটিয়ে সেই বেঞ্চের এক কোণে বসেছেন জাকিয়ে। ওনার সামনে মাটির ভারে ধোয়া ওঠা চা আর একটা শাল পাতার ঠোঙায় গরম মুড়ি আর বেগুনি। নান্টু তখন একটা বেগুনি কামড়ে ধরে ওটার ভেতরের বেগুনের পুরটা পরীক্ষা করছিল। সে মুখ ভর্তি মুড়ি নিয়ে বলল, হরিদা,
আজও কি আমরা ওই পোদ্দার বুড়োর দোকানে গিয়ে সির্ফ মাছি দাঁড়াবো? আর না, 3 দিন হয়ে গেল, রাধেশ্যাম বুড়ো কিন্তু আজ সুযোগ পেলেই আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। হরিদা মুড়ি চিবোতে চিবোতে বললেন, অত ছটপট করিস না বাপু। মন্টুর দোকানের এই বেগুনির ওপরে যে চালের প্রলেপটা পড়েছে না, বেশ খাসা হয়েছে, কিন্তু একটু নুন বেশি, তবে মুড়ির সাথে জমে যায়। তুই খাওয়াটা উপভোগ কর তো আগে। আর তোমার এই একই কথা। নান্টু বিরক্ত হয়ে চায়ের ভাতটা তুলল। চোর ওদিকে সোনা দিয়ে বোধ হয় বেনারস পালিয়ে গেল, আর তুমি বেগুনির মুচমুচে ভাব মাপছো। বাহ! ঠিক এই সময় একটা পুরনো সাইকেল এসে দোকানের বাইরে স্ট্যান্ডে দাঁড়ালো। সাইকেল থেকে একটা লোক নামলো। তার পরনে একটা একটু ময়লা মতো নীল রঙের হাফ হাতা ফতুয়া। লোকটার বয়স 30-35-এর কাছাকাছি। চোখ দুটো বড্ড চঞ্চল। সে দোকানে ঢুকেই হুট করে এদিক ওদিক তাকিয়ে নিল। তারপর হরিদার থেকে একটু তফাতে বেঞ্চের একদম অন্য প্রান্তে গিয়ে বসল। মন্টু চা ছাকতে ছাকতে জিজ্ঞেস করলো, কি দেবো গো বাবু? একটা চা দাও তো, আর 2টো বিস্কুট। হরিদা নিজের ঠোঙার শেষ মুড়িগুলো আঙুল দিয়ে খুঁটে মুখে পড়লেন। তারপর হঠাৎ ফতুয়ার পকেটে হাত ঢুকিয়ে একটা মস্ত হাঁচি দিলেন। নান্টু একটু পিছিয়ে গিয়ে বলল, আর ধর হরিদা, আর তোমার এই সকালবেলায় হাঁচির রোগটা কিন্তু দিন দিন বাড়ছে। আরে ওটা রোগ নয় রে, নস্যির গুণ। হরিদা পকেট থেকে হাতটা বের করলেন। ওনার হাতে তখন একটা ভাঁজ করা জরাজীর্ণ 1 টাকার নোট। নোটটার একদিকের কোণাটা ছেঁড়া। হরিদা নোটটা নান্টুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, নান্টু, মন্টুর বিলটা মিটিয়ে দে তো ভাই। আর শোন, তোর পকেটে যদি একটা ভালো নোট থাকে ওটা দে। এই ছেঁড়া নোটটা মন্টু আবার নিতে চায় না, বড় খিটখিটে লোক। নান্টু নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে মুখটা কুঁচকে ফেলল। না, আমার কাছে তো সব 5 টাকার নোট হরিদা। 1 টাকা খুচরো তো একটাও নেই। হরিদা তখন খুব স্বাভাবিকভাবে ঘাটটা ঘুরিয়ে বেঞ্চের ওই প্রান্তে বসা নীল ফতুয়া পরা লোকটার দিকে তাকালেন। লোকটা তখন চায়ে বিস্কুট ডোবাচ্ছিল। ওনার নজর রাস্তার মোড়ের দিকে। হরিদা লোকটাকে ডেকে বললেন, ও ভাই শুনছ, এই 1 টাকার নোটের অর্ধেকটা ছেঁড়া, মন্টু তো নেবে না। তোমার কাছে কি একটা ভালো 1 টাকার নোট হবে ভাই? এই নানটুকে একটা খুচরো দাও না, আমি তোমাকে এই নোটটা দিচ্ছি। লোকটা প্রথমে একটু বিরক্ত হলো। সে নিজের মনে কি যেন ভাবছিল। হরিদার দিকে না তাকিয়েই সে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে একটা 1 টাকার নোট বার করে বেঞ্চের উপর ছুঁড়ে দিল। আনেন মশাই, আমার কাছে খুচরো আছে। ওই সেরা নোটটা আপনাদের কাছে রাখুন, আমাকে দিতে হবে না। নান্টু নোটটা তুলে নিতে গেল, কিন্তু হরিদার মোটা হাতটা চট করে নান্টুর আগেই নোটটা টেবিল থেকে তুলে নিল। নোটটা হাতের তালুতে তুলতে হরিদা চশমাটা নাকের ওপর একটু ঠিক করে নিলেন। তিনি নোটটার উল্টো পিঠটা ঘুরিয়ে দেখলেন। তারপর ওনার ঠোঁটের কোণায় একটা মৃদু হাসি ফুটে উঠল যেন। হরিদা নোটটা পকেটে না পুরে খুব শান্ত নিচু গলায় লোকটার দিকে তাকিয়ে বললেন, নোটটা ভারী সুন্দর ভাই। তা রাধেশ্যাম বাবু সই করা নোট কি আজকাল আপনাদের ওই খাটাল পাড়াতেও চলছে? আর হ্যাঁ, এই মনোহর ছোকরাটা আসতে এত দেরি করছে কেন বলতো নান্টু? দোকান খোলার তো সময় হয়ে গেল। মনোহর আর রাধেশ্যাম নাম দুটো লোকটার কানে পৌঁছানো মাত্রই যেন একটা বিদ্যুতের ঝলক লাগলো। ওনার হাতের চায়ের ভাতটা কাঁপতে কাঁপতে হাত থেকে ফুসকে নিচে পড়ে গেল। মাটির ভাতটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। সে কোনো কথা না বলে এক ঝটকায় বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে রাস্তার দিকে দৌড় দিতে যাবে। ঠিক এমন সময় হরিদা বেঞ্চ ছেড়ে নড়ার আগেই চেঁচালেন, নান্টু, কলারটা ধর। নান্টু 1 সেকেন্ডের জন্য হা করে দাঁড়িয়েছিল। সে কিছু বুঝতেই পারেনি, কিন্তু হরিদার ওই গমগমে গলা শুনে সে আর ভাবার সময় পেল না। সে চিতাবাঘের মতো ঝাঁপিয়ে পড়ে লোকটার নীল ফতুয়ার গলারটা পিছন থেকে খপ করে চেপে ধরল। সারুন সারুন, আমাকে সারুন। আমি কি করেছি? রাস্তা সারুন বলছি। লোকটা মরণপণ শক্তিতে নান্টুর হাত থেকে নিজেকে ছড়ানোর জন্য ছটপট করতে লাগলো। মন্টু চা ছাকার ছাঁকনিটা হাতে নিয়ে উনানের উপর থেকে চেঁচিয়ে উঠল, কি হলো কি হলো বসাক মশাই? বর্ষাকালে দোকানে আবার এই মারপিট কেন? নান্টু লোকটাকে জাপটে ধরে বেঞ্চের কাঠের সাথে টিপে ধরেছিল।
সে হাঁপাতে হাঁপাতে বলল, হরিদা, লোকটা তো সাংঘাতিক জোর দেখাচ্ছে। ও এমন পালাবার চেষ্টা করছেই বা কেন? হরিদা খুব ধীরে সুস্থে বেঞ্চ থেকে উঠলেন। ওনার হাওয়াই চটিটার একটা সুতো আবার আলগা হয়ে গেছে, সেটাকে পা দিয়ে একটু ঠিক করে নিলেন। তারপর লোকটার একদম সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, পালাচ্ছ কেন জাদু? চাটা পুরোটা শেষ করলে না? হরিদা লোকটার প্যান্টের পকেটের দিকে হাত বাড়ালেন। পকেটটা বেশ ভারী মতো লাগছিল। লোকটা তখন দাঁত কিরমির করে বলল, সোর সোর, আমাকে ছাড়ুন, আমি পুলিশ ডাকবো। হরিদা ওনার পকেট থেকে একটা ছোট্ট পুটলি টেনে বার করল। পুটুলিটার মুখটা একটা দড়ি দিয়ে বাঁধা। তারপর ওটা নান্টুর হাতে দিয়ে বললেন, নান্টু, এটা একটু শক্ত করে ধর। আর মন্টু, তোমার দোকানের বিলটা ওই 1 টাকার নোটটা থেকেই কেটে নাও। আমরা একটু পোদ্দার মশাইয়ের দোকানের দিকে যাচ্ছি। নির্মল বাবুকে একটা ফোন ঘুরিয়ে দাও তো ওখান থেকে। নান্টু থলিটা হাতে নিয়ে ওটার ওজনটা বুঝল। ওটার ভেতর থেকে একটা মৃদু ধাতব ঠোকাঠুকির শব্দ আসছে। হরিদা লোকটার হাতটা নিজের শক্ত মুঠোয় চেপে ধরে বললেন, চলুন নিতাই বাবু, রাধেশ্যাম বাবু ওখানে দোকানে একা বসে খাতা মেলাচ্ছেন, ওনার সাথে একটু দেখা করে আসি। সারুন আমায় সারুন। পোদ্দার জুয়েলার্সের গদিতে আজও সেই ম্যারম্যারে ভাব। আর দোকানে সেই ভাঙা কাঠের তক্তাটা এখনো বদলানো হয়নি, ওটা তেমনই হাঁ করে আছে। রাধেশ্যামবাবু নিজের চিরাচরিত নোংরা ধুতিটা পরে বসে আছেন, তবে মুখে একটা চওড়া হাসির রেখা ফুটে উঠেছে ওনার। হরিদাকে একটা লোককে পাকড়াও করে ধরে আনতে দেখে উনি মিষ্টি নিয়ে আসতে বললেন সাত করে। গদির মাঝখানে চলে এলো একটা শাল পাতার ঠোঙায় 4টে মস্ত মস্ত রাজভোগ, রসে একদম টইটুম্বুর। আরে নিন নিন হরিচরণ বাবু, আরেকটা মুখে পুরুন। আরে লজ্জা করবেন না মশাই, লজ্জা করবেন না। আজ আপনি আমার যা উপকার করলেন, এই তালাল বাজারের ওই ভুড়িওয়ালা দারোগা নির্মলটা জন্মেও করতে পারতো না। অনেক ধন্যবাদ আপনাকে। আরে নিন নিন, মুখে পুরুন মশাই, মুখে পুরুন। রাধেশ্যামবাবুর গলায় আজ আর সেই খিটখিটে ভাব নেই, একেবারে খুশিতে গদগদ। হরিদা ডান হাতের 2 আঙুলে একটা রাজভোগ তুলে নিলেন। ফতুয়ার হাতায় যে একটু রস লেগে গেল, তাতে ওনার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। রসালো মিষ্টিটা মুখে দিয়ে চোখ দুটো বন্ধ করলেন। বেশ কিছুক্ষণ স্বাদ নেওয়ার পর একটা পরিতৃপ্তির শব্দ করলেন। আহ, পুটিরামের দোকানের কচুরি আর ভজার দোকানের রাজভোগ, হেদর মোড়ে এর চেয়ে খাসা জিনিস আর দুটো নেই পোদ্দার মশাই। নান্টু বেঞ্চের এক কোণে বসে একটা রাজভোগে কামড় দিয়েছিল। সে আর থাকতে না পেরে হরিদাকে ঠেলা মারল। ও হরিদা, মিষ্টি তো খাওয়া হলো, এবার আসল কথাটা বলবে তো? রাধেশ্যাম বাবু তো তখন থেকে হাঁ করে বসে আছেন, আর আমার মাথাটাও সেই দোকান থেকে ভোঁ ভোঁ করে ঘুরছে। পুলিশ এসে সেই নিতাই আর মনোহরকে ধরে নিয়ে গেল, সোনা উদ্ধার হলো। কিন্তু তুমি ওই চায়ের দোকানে গিয়েই বা নিতাইকে চিনলে কি করে? ওই যে চোর, সেটাই বা জানলে কি করে? রাধেশ্যামবাবুও খাতাটা একপাশে সরিয়ে রেখে ঝুঁকে বসলেন। হ্যাঁ হরিচরণ বাবু, এই বোকা নান্টুটা ঠিকই বলেছে। এই পুলিশ 2 দিন ধরে লাঠি ঠুকে কিচ্ছু করতে পারলো না, আর আপনি ওই মন্টুর চায়ের দোকানে মুড়ি খেতে খেতেই চোরটাকে খপ করে ধরে ফেললেন। এই বলি, এই কি করে করলেন বলুন তো? আপনার তো কোনো আতস কাচও দেখলুম না। হরিদা পকেট থেকে নস্যির কৌটোটা বার করলেন। পরম শান্তিতে এক টিপ নস্যি নাকের কাছে নিয়ে একটা মৃদু টান দিয়ে একটা মুচকি হাসি এনে বললেন, পোদ্দার মশাই, গোয়েন্দাগিরি করতে আতস কাচ লাগে না, মানুষের স্বভাবটাকে বুঝতে হয়। আপনি চোর খুঁজছিলেন বাইরে, অথচ চোর বসেছিল আপনার এই গদির পাশেই। হ্যাঁ, আমার পাশে মানে? মানে ওই মনোহর? মানে কি করে? হ্যাঁ, মনোহর আর ওই সাইকেলের ছোকরা নিতাই। প্রথম দিন যখন চুরির চিৎকার হলো, আমি আর নান্টু দোকানে এলুম। সবাই বলল চোর নাকি নীল ফতুয়া পরে সাইকেলে পালিয়েছে, কেউ বলল পায়ে হেঁটে গলি দিয়ে পালিয়েছে। পুলিশও সেই মতো চারধারে খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু আমার খটকা লাগলো অন্য জায়গায়। কোন জায়গায় হরিদা?
নান্টু রসমাখা আঙুলটা চাটতে চাটতে জিজ্ঞেস করলো। হরিদা বললেন, চুরির সময় মনোহর বলেছিল সে নাকি ক্যাশের পাশে দাঁড়িয়ে খাতা মেলাচ্ছিল, আর আপনি ছিলেন পেছনের ঘরে জল খেতে। চোর এসে কাজ ভেঙে লকার খালি করে পালালো। মনোহর যদি ওখানেই থাকতো তবে চোর অত সহজে লকার খুলল কি করে? চাবি তো থাকে রাধেশ্যাম বাবুর কোমরে, তার মানে চাবিটা চুরির আগেই সিন্দুকের গায়ে লাগানো ছিল, আর সেটা লাগাতে পারে একমাত্র মনোহর যখন পোদ্দার মশাই পেছনের ঘরে জল খাচ্ছিলেন। যদিও এটা তো স্রেফ অনুমান, প্রমাণ তো নেই। রাধেশ্যাম বাবু মাথা নাড়লেন। হ্যাঁ মশাই, তা প্রমাণটা পেলেন কোথায়? প্রমাণ দিল উল্টো দিকের জানলা। পরশু বিকেলবেলা আমি ওই উল্টো দিকের বাড়ির আরতি বৌমার সাথে একটু গল্প করতে গিয়েছিলাম। বৌমা বিকেল হলেই জানলায় বসে ডাল বাছেন। কথার প্রসঙ্গে উনি বললেন, চুরির ঠিক 2 মিনিট আগেই উনি জানলা দিয়ে দেখেছিলেন মনোহর দোকান থেকেই পেছনের নর্দমার গলি দিয়ে হনহন করে বেরোলো। তারপর ওই নীল ফতুয়া পরা নিতাইয়ের সাইকেলের কেরিয়ারে একটা মস্ত চটের থলি চাপিয়ে দিল, দিয়ে আবার দোকানে ফিরে এলো। আর তার ঠিক 2 মিনিট পরেই কাজ ভাঙার শব্দ আর মনোহরের চিৎকার। নান্টু চোখ গোল গোল করে বলল, ওরে বাবা, তার মানে চোর বাইরে থেকে আসেনি, মনোহর নিজেই সোনাটা বাইরে নিতাইয়ের হাতে পাচার করেছিল। তারপর দোকানে এসে নিজেই কাঁচটা ভেঙে চোর চোর বলে চেঁচাতে শুরু করে। ঠিক একদম তাই। হরিদা নস্যির কৌটোটা টেবিলে ঠুকলেন। কাজ ভাঙাটা ছিল স্রেফ একটা নাটক, যাতে মানুষ ভাবে বাইরে থেকে এসে কেউ চুরি করেছে, কিন্তু আসল সোনা তো চুরির আগেই পার হয়ে গেছে। এবার আমার মাথায় এলো যে তারা তো পেশাদার চোর নয়, এই পাড়ারই আনাড়ি ছোকরা। এদিকে চুরির পর পুলিশ চারধারে স্যাঁকড়া পাড়ায় তল্লাশি চালাচ্ছে, তাই তারা সোনাটা এখনই শহর থেকে বের করতে পারবে না। ওটা ওরা এই এলাকারই কোনো পরিত্যক্ত খাটাল বা কয়লার গুদামে লুকিয়ে রেখেছে। কিন্তু নিতাই ওই চায়ের দোকানে কেন আসবে হরিদা? ও তো অন্য পাড়ার লোক। আসবে রে বোকা, আসবে। আরে ওটাই তো এই চোরেদের মিটিং পয়েন্ট। আর ওদের চুক্তি ছিল যে পুলিশ তো 2 দিন তদন্ত করে চলে গেছে, তারপর তারা আজ সকালে মন্টুর চায়ের দোকানে আসবে। কেউ কাউকে চেনার ভান করবে না। মনোহর যদি এসে চোখের ইশারায় সিগন্যাল দেয়, তবেই নিতাই বিকেলে এসে কয়লার গুদাম থেকে সোনাটা সরাবে। আমি কাল রাতেই হিসাব করে রেখেছিলাম, আজ সকাল 7টায় নিতাই দোকানে আসবেই। তাই তো তোকে নিয়ে অত ভোরে মন্টুর দোকানে মুড়ি খেতে বসেছিলাম। রাধেশ্যাম বাবু মুগ্ধ হয়ে শুনছিলেন, কিন্তু হঠাৎ ওনার কপালটা কুঁচকে গেল। বললেন, কিন্তু সবই তো বুঝলুম হরিচরণ বাবু। এই আরতির কথা থেকে নীল ফতুয়া আর সাইকেলের বর্ণনা পেলেন, কিন্তু এই চায়ের দোকানে তো ওই রকম নীল ফতুয়া পড়া কত লোকই আসতে পারে। এই আপনি নিশ্চিত হলেন কি করে যে ওই লোকটাই নিতাই? হ্যাঁ। হরিদা এবার উচ্চ স্বরে হেসে উঠলেন। ওনার ভুঁড়িটা সেই হাসির সাথে দুলতে লাগলো। তিনি পকেট থেকে একটা ভাঁজ করা 1 টাকার নোট বার করে রাধেশ্যাম বাবুর সামনে টেবিলের উপর রাখলেন। এই নোটটা পোদ্দার মশাই, এই নোটটা আপনার এই অদ্ভুত অভ্যেসটাই চোরকে ধরিয়ে দিল। হরিদা নোটটার উল্টো পিঠটা আঙুল দিয়ে দেখালেন। নোটের কোনায় লাল কালিতে ছোট্ট ছোট্ট অক্ষরে হিজিবিজি করে লেখা রা শ্যা উ। রাধেশ্যাম বাবু চশমাটা টেনে নিয়ে নোটটার দিকে তাকালেন। ওনার মুখটা হা হয়ে গেল। হ্যাঁ, এ কি? এ তো আমারই সই করা নোট, এ তো আমার ক্যাশ বাস্কের টাকা। হ্যাঁ, চুরির দিন সিন্ধুকের সোনার সাথে ক্যাশ বাক্সের কিছু খুচরো টাকাও গায়েব হয়েছিল, যা পুলিশ খেয়ালই করেনি। নিতাই সোনাটা লুকিয়ে রাখলেও পকেট খরচের জন্য ক্যাশ থেকে নেওয়া ওই সামান্য কয়েকটা টাকা নিজের পকেটে রেখে দিয়েছিল। আমি যখন ইচ্ছা করে নান্টুর ছেঁড়া নোটটা বদলানোর জন্য নিতাইয়ের কাছে খুচরো চাইলাম, ও নিজের অজান্তেই পকেট থেকে এই নোটটা বার করে দিল। রাধেশ্যাম বাবু, আপনি বড্ড কৃপণ মানুষ। দোকানে যত 1 বা 2 টাকার নোট আসতো, কর্মচারীরা যাতে ক্যাশ থেকে টাকা সরাতে না পারে, আপনি লাল কালিতে নিজের নামের আদ্যাক্ষর সই করে রাখতেন।
আপনার এই খিটখিটে স্বভাবের কথা এই বাজারে সবাই জানে। আমি নোটটা হাতে নিয়েই যখন আপনার সইটা দেখলুম আর মনোহরের নামটা উচ্চারণ করলুম, চোরের বুক কেঁপে গেল। সে চায়ের ভার ফেলে পালাতে গিয়েই নান্টুর হাতে ধরা পড়লো। সাব্বাস হরিদা, সাব্বাস! শুধু 1 টাকার নোটের সই দিয়ে তুমি পুরো খেলাটা ওলটপালট করে দিলে। নান্টু চেঁচিয়ে উঠল। রাধেশ্যামবাবু এতক্ষণ চুপ করে নোটটার দিকে তাকিয়েছিলেন। ওনার চোখের কোণায় জল এসে গেছে। তিনি হরিদাকে জড়িয়ে ধরতে চাইলেন। হরিচরণ বাবু, হরিচরণ বাবু, আপনি মানুষ নন, মানুষ নন, দেবতা, দেবতা। আমার 5,000 টাকার সোনা আপনি ফিরিয়ে দিলেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো হরিচরণ বাবু। হরিদা নিজেকে একটু সরিয়ে নিয়ে চটিটা পায়ে গলালেন। ওনার মুখে শুধু একটা ক্লান্ত হাসি। সোনা তো পুরোটা মেলেনি পোদ্দার মশাই। পুলিশ খাটাল থেকে যে থলিটা উদ্ধার করলো তার মধ্যে তো শুনলুম গলার হার আর বালাগুলো অক্ষত আছে, কিন্তু আপনার ওই কান পাশা আর গিনির কিছু অংশ তো নিতাই পরশুই বড় বাজারের এক স্যাকরাকে দিয়ে গলিয়ে ফেলেছে। সেটা তো আর ফিরে পাবেন না। রাধেশ্যামবাবুর মুখের সেই খুশির আলোটা এক মুহূর্তে দপ করে নিভে গেল। ওনার চশমাটা আবার নাকের ডগায় নেমে এলো। তিনি থতমত খেয়ে বললেন, গলিয়ে ফেলেছে? কতটা হরিচরণ বাবু? আমার সেই খাঁটি গিনিগুলো নাকি? হে ভগবান, ওগুলোর তো এখন বাজারের দর চড়চড় করে বাড়ছে মশাই। ওরে বাবা রে, কত টাকার লোকসান হলো তাহলে? ওরে বাবা রে বাবা, কত টাকার লোকসান হয়ে গেল রে। হরিদা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর নান্টুকে বললেন, চল রে নান্টু, বেলা হয়ে গেল। মেজদি আবার বাজারে থলি নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকবে। রাধেশ্যামবাবু তখন আর হরিদাকে বিদায় দেওয়ার অবস্থায় ছিলেন না। তিনি আবার ওনার সেই পুরনো খাতায় পেন দিয়ে খসখস করে হিসাব কষতে বসে গেছেন। কতটা সোনা মিলল আর কতটা গলিয়ে চোরেরা ওনার খাঁটি লাভের গুড়ে বালি দিল, সেটাই উনি দেখতে বসেছেন। ওনার বীরবিরানি আবার শুরু হয়ে গেছে। ইস বাবা, ওই গিনিগুলো যদি আর একটা দিন পরে গলাতো, আহা, শ্যাকরা বেটা কত টাকা কেটে নিল কে জানে। হে হে হে। দোকানের বাইরে কলকাতার রোদটা তখন চরচর করে বাড়ছে। ট্রামের ঘন্টা বাজছে দূরে। হরিদা আর নান্টু যখন হেদর মোড়ের ফুটপাত দিয়ে হাঁটছিল, তখন নান্টু বলল, হরিদা, রাধেশ্যামবাবু কিন্তু পুরো সোনাটা না পেয়ে মনে মনে বড্ড চটে রইলেন। হরিদা ফুতুয়ার পকেট থেকে একটা পান বার করে মুখে দিয়ে বললেন, ব্যবসায়ী মানুষ নান্টু, লাভ যেখানে শতভাগ হয় না সেখানে একটু আক্ষেপ থেকেই যায়। মানুষের লোভ আর আক্ষেপের কি কোনো শেষ আছে? চল, মেজদি আজ আবার কি রেঁধেছে কে জানে। উত্তর কলকাতার সেই ব্যস্ত রাস্তার ভিড়ে, মানুষের হইচই আর গাড়ির ধোঁয়ার মধ্যে হরিদার গোলগাল চেহারাটা আস্তে আস্তে মিলিয়ে গেল। শেষ হলো তুহিন রায়ের গোয়েন্দা হরিচরণ। নান্টুর ভূমিকায় শুভজিৎ মাইতি, রাধেশ্যাম ও দারোগার ভূমিকায় নিরুপম নাথ, করুণাময়ী ও আরতির ভূমিকায় পিয়ালি মণ্ডল, প্রচ্ছদ নির্মাণে সূর্য দাস, আবহে সায়ক পাল ও টিম অ্যানিনোমাস, প্রচারে সায়ন দে ও আয়ুষ কারার, পরিচালনা এবং হরিচরণের ভূমিকায় সোহম ঘোষ, গল্পকথক, সূত্রধর, সহপরিচালনা এবং অন্যান্য চরিত্রে আমি সমীরণ। আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে আসবো আপনাদের জন্য। ততদিন শুনতে থাকুন গল্পকথা ও কাহিনী।